থ্যাংক ইউ। আমরা উম, আধুনিক ধানের চাষ বইটা পড়ে মোটামুটি ধান সম্বন্ধে অনেক কিছু জেনেছি এবং আজকে একটা পরীক্ষাও ছিল। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা পরীক্ষা দেননি তারা পরবর্তীতে কোশ্চেন দেখে তারা নিজেরা ট্রাই করবেন এবং পরবর্তীতে পড়ে নেবেন। এবং যারা পরীক্ষা মিস করছেন তাদের জন্য খুবই দুঃখজনক, আপনি একটা বা দুইটা প্রশ্ন পারলেও এখন থেকে ট্রাই করেন। আপনারা কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছেন কিন্তু ক্লাস করছেন না, এটাও খুবই দুঃখজনক। তো আমি আপনাদের সাথে এখন আজকে যে ক্লাসটা অ্যাটেন্ড করছি সেটা হচ্ছে আমাদের কিন্তু ধান কিন্তু শুধুমাত্র ধান গবেষণা ইনস্টিটিউটই বের করে না, বাংলাদেশে আরো কিছু প্রতিষ্ঠান আছে যারা ধান বের করে। এবং ওই ধান গবেষণা ইনস্টিটিউটের বাইরেও যেমন বিনা থেকেও কিন্তু অনেক ধান বের হয়, সেগুলোও কিন্তু পপুলার, অনেক জায়গায় পপুলার। এবং এগুলো আমাদের কিন্তু জানতে হবে, কারণ আপনি সব ধান গবেষণার ধান পড়ে ফেললেন তাহলে আপনার তো হলো না। আপনি এর বাইরেও আপনাকে কিছু তথ্য জানতে হবে। তো আমি আপনাকে যদি বলি, ওটা নিয়ে আমরা কথা বলবো, তার আগে আমরা আরো আসলে বেশ কিছু বই আছে তা আমাদের কিছু পড়ে রাখতে হবে। যেমন ধরেন, আমাদের একটা বই আছে, এই যদিও আপনার বইতেই আছে, এই লিফলেটটা আপনাদের দিয়েছি, হাওর অঞ্চলে নির্বিঘ্নে বোরো ধান চাষে করণীয়। আপনারা জানেন যে হাওর অঞ্চলে বর্ষা হয়, আগেই বৃষ্টি চলে আসে, সে বৃষ্টি চলে আসলে দেখা যায় যে সেখানে আপনার মানে ডুবে যায়, যেটা এবছর হলো। তো এরকম কন্ডিশনে আমাদের হাওরে কি করতে হবে সেই ব্যাপারগুলো এই বইতে লেখা আছে, একদম সহজ বাংলায়। তো আপনার যদি আমরা ধান যদি, তাহলে কি করতে হবে, ধানটা আরো আগে লাগাইতে হবে। আমরা বলতেছি বোরো ধান লাগানোর ম্যাক্সিমাম টাইম হচ্ছে মাঘ মাসের 15 তারিখ। এখন সমস্যাটা হচ্ছে যে আমরা যদি পৌষ মাসে লাগাই তাহলে আমার জন্য ভালো, কিন্তু ঘটনা হচ্ছে যখন পৌষ মাসে লাগাবো তখন কিন্তু কোল্ড ইনজুরির একটা সম্ভাবনা থাকে, কারণ তখন তাপমাত্রা অনেক কম থাকে। তো চাইলেই কিন্তু আমরা অনেক আগাইতে পারি না। সেক্ষেত্রে শৈত্যপ্রবাহ হলে কি করতে হবে, বীজ বপনটা কিভাবে আমরা আগাবো, কোন জাতগুলো আমরা নিব, কোনগুলোর কম, এই জিনিসগুলো আপনার করে রাখতে হবে। নট অনলি ফর রিটেন টেস্ট, এটা ভাইবা যে কোনো জায়গায় আপনি যাতে এক্সপ্লেন করতে পারেন সেইভাবে পড়তে হবে। শুধু তথ্য এক লাইন পড়ে ফেললাম যে এটা এটুকু হয়, এভাবে না। এটা যেন ডিটেল বলতে পারেন যে এটা এই সময় যদি লাগাই তাহলে এই সমস্যা হবে, এখানে সার দিতে সমস্যা হয়, এখানে এই রোগটা ধরে। নেক ব্লাস্ট, ব্লাস্টের কিন্তু কয়েক রকম আছে। যেমন আপনারা জানেন, ব্লাস্ট আপনার যখন চারা অবস্থায় হয় তখন একরকম, আবার যখন পেনিকেল ইনিশিয়েশন স্টেজ হয় তখন আবার যখন ধানে হয় তখন তাকে আপনার বলে নেক ব্লাস্টটা হচ্ছে আপনার ইয়েতে হয়, পেনিকেল ইনিশিয়েশনে হয়। এটা হলে একদম 100% ক্রপ লস হয়, কারণ পেনিকেলটা পুরোটাই নষ্ট হয়ে যায়। তো বাবা দুষ্ট করে না প্লিজ। তো এই জিনিসগুলো আপনার এখান থেকে পড়ে রাখবেন। আবার একই জিনিস আমাদের রিপিটেডলি অন্যান্য জায়গায় আছে। হাওর অঞ্চলে কিছু বাকানি রোগ হয়, বাকানি রোগটা আপনারা জানেন, এটা একটা হরমোনাল এবিএ এর কথা জানেন, এবিএ একটা হরমোন, যে হরমোনের প্রভাবে হয়, এটা আপনার বাকানি রোগটা হয়। হ্যাঁ, এই জিনিসগুলো একটু করে আপনারা দেখে রাখবেন। আর এই লিফলেট গুলো যদি পড়ে রাখেন, এই লিফলেট গুলো থেকে প্রশ্ন হয়, এমন না যে প্রশ্ন হয় না। তাহলে হাওর অঞ্চলের এই প্রবলেম গুলো আমরা পড়বো। তারপরে একটা বই আছে, কাঙ্ক্ষিত ফলন অর্জনের উপায়। কাঙ্ক্ষিত ফলন মানে হচ্ছে আমরা যেটা আপনার ম্যাক্সিমাম ইল্ড আমরা চাই, কিরকম। উম, সেটা হচ্ছে যে আপনার, আমি আপনাদেরকে বলছি বাংলাদেশে এভারেজ ইল্ড হচ্ছে আমাদের 5.2, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 7 বা এরকম। তো সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ফলনের জন্য আমাদের কি করতে হবে সেটা আমাদের এই ইতে লেখা আছে। সঠিক বীজ ব্যবহার করতে হবে, সঠিক সময় লাগাইতে হবে, সঠিক জাত লাগবে, সঠিকভাবে বীজতলা করতে হবে। সবকিছু সঠিকভাবে করলেই আপনার এটা আমাদের হবে। সো এই জিনিসটা আপনারা একটু দেখে রাখবেন, এই লিফলেট গুলো দেখে রাখলে আপনি অনেক জায়গায় কথা বলতে পারবেন। আপনি কথা শিখতে হবে, এবং এগ্রিকালচারের কথা শিখতে না পারলে, ধান সম্বন্ধে কথা না বলতে পারলে আপনি এগ্রিকালচার গ্রাজুয়েট হওয়ার কোনো মানেই নাই। আচ্ছা, সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন, এসআরআই সিস্টেম। আপনারা জানেন যে আমরা, এটা একটা ইন্ডিয়ান টেকনোলজি যেটা আপনার খুব পপুলার হয়েছে, যে আপনার ধান গাছে একসাথে 3টা বা 4টা চারা লাগানো হয়। একটা হিলের মধ্যে 3-4টা চারা থাকে, সেখান থেকে আপনার হয়। তো রিসেন্টলি এটা দেখছে যে না, এটা নতুন করছে যে একটা চারা লাগাবে, তাহলে চারা অনেক সেভ হয়। হাইব্রিড জাতের ধানের ক্ষেত্রে একটা চারা লাগাবে, এবং খুব অল্প বয়সী, 8 থেকে 12 দিন বয়সী চারা, এটা যদি লাগানো হয় তাহলে ব্যাপক উৎপাদন হয়। এই প্রোগ্রাম সিস্টেমটাকে বলা হয় এই সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন। অনেক সময় আসতে পারে এসআরআই কি, অনেকে লিখে আসে ভুল করে এসআরডিআই লিখে ফেলে, সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, বাট নট, এসআরআই ইজ নট সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এসআরআই ইজ সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন।
তো এই জিনিসটা আপনার এগুলো আপনার এই লিফলেটটা পড়লে বুঝতে পারবেন যে আসলে এসআরআই সিস্টেমে কিভাবে এই করে। আমি বেসিক জিনিসটা আপনাকে বলে দিলাম। এই ইয়েতে খুব সহজ ভাবে লেখা আছে, এত কিছুই জটিল না। এগুলো অনেক জিনিস আমাদেরকে পড়তে হবে। মেকানাইজেশন, আপনি দেখেন বাংলাদেশে এখন সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে মেকানাইজেশন। আপনি যদি এই যে এখানে এই বইটা পড়ে আপনারা কোনো কিছু পাবেন না, আমি অন্য একটা লিফলেট দিব মেকানাইজেশন। একটু বলে রাখি যে আমরা যে আপনার ধান খেতে যে মানে ধান কাটার সময় লেবার পাই না, ধান লাগানোর সময় লেবার পাই না, এটা শুধুমাত্র সলভ করা সম্ভব যদি আমরা রাইস মেকানাইজেশনের দিকে যাই। সেক্ষেত্রে ধান কাটা, ধান লাগানো, এই সব কিছু আমাদের ইয়ে দিয়ে করতে হবে। সেক্ষেত্রে ধান কাটার মেশিন কোনটা ভালো, কোনটা দিয়ে কি হয়, কতটুকু জমি হারভেস্ট করা যায়, তারপরে ট্রান্সপ্লান্টার দিয়ে কতটুকু জমি লাগানো যায়, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। তো একটা আপনাদের লিফলেট দিচ্ছি, এখানে বেশ কিছু প্রশ্ন আছে, হ্যাঁ, যেমন রাইস কোশ্চেন। আপনি এই প্রশ্ন এবং উত্তরগুলো যদি মুখস্থ করে ফেলেন, দেখেন যে আপনার অনেক কথা আপনার ইয়ে হবে, যেটা ফ্রিকোয়েন্টলি আস্কড টাইপের কোশ্চেন। দেখেন উম, আমি একটু যাই ভিতরের দিকে। আহ এই দেখেন বছরে একই জমিতে কতবার ধান চাষ করা উচিত, হ্যাঁ। তারপরে আপনার দেখেন আমার আরো বেশ কিছু প্রশ্ন একসাথে আছে পিছনের দিকে। আপনার জাস্ট এখানে যদি প্রশ্ন উত্তর পড়ে রাখেন, তাহলে ধানের অনেক সমস্যা আপনার মানে আপনারা জেনে ফেলবেন, হ্যাঁ। তাহলে এটা আমি কিন্তু এই জিনিসগুলো সব আধুনিক ধানের চাষ বইতে আছে, কিন্তু একই জিনিস ভিন্ন ফরম্যাটে দেখেন। আপনি হয়তোবা সিম্পলি মানে প্রশ্নের ধরনটা একটু চেঞ্জ হওয়াতে আপনি কথা বলতে পারেন নাই, অনেকে যে ভিটামিনটা বলতে পারেন নাই। সো আপনারা যদি একটু জাস্ট দেখে রাখেন, তাহলে দেখবেন যে আপনি এই জিনিসগুলো দিতে পারবেন অ্যান্সার। আচ্ছা, এই লিফলেট গুলো আজকে আপনাদেরকে আমি আপলোড করে দিব, হ্যাঁ। এটা আপনাদের ইয়ে দরকার আছে। উম, একটু ওয়েট করেন, আমার ল্যাপটপ একটু ইয়ে হচ্ছে, ক্রাইসিস হচ্ছে। ওকে, এইবার আপনাদেরকে আরেকটা ইয়েটা দেখাবো। আমাদের বন্যার পরে কি করণীয়, আমন ধানের বন্যার পরে কি করণীয়, এই লিফলেটটাও খুব ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবেন। আর লাস্টলি হচ্ছে আরেকটা বই এখন আমরা পড়বো। এবার এই বইটা আপনাদের সাথে পড়েই আমরা আজকের আজকের একটা খুবই 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 বড় একটা ইম্পর্টেন্ট একটা বই, ধান চাষের সমস্যা। দেখেন, আমরা গতকালকে আধুনিক ধানের চাষ বইতে যে জিনিসগুলো পড়ছি, এটা একটু ডিটেল পড়বো। কিরকম আপনারা শুধু একটু করে দেখেন, সেটা দেখলে আপনারা কিন্তু ইয়ে করতে পারবেন। আচ্ছা, এটা বইটার আমি আপনাদেরকে ইয়ে ভার্সনটা দিয়ে দিব, ক্লিন একটা ভার্সন আছে। এখানে একটু দেখতে, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু ঝাপসা আছে। তো আপনার প্রত্যেকটা যেসব পোকা আছে, যেমন স্টেম বোরার, যেমন মাজরা পোকার ক্ষেত্রে আপনার সাইন্টিফিক নেম কি, এটা ডেড হার্ট সিমটম করে, মরাডিক সিমটম করে আপনার, সাদা শীষ, মরা শীষ, হোয়াইট হেড, মাজরা পোকা। আপনাদেরকে একটু বলে রাখি, যারা একটু আপনার বেসিক পড়ানোর জন্য সেটা বলতেছি, যে ধান গাছে আপনার একটা পোকা হয়, সেটা ধানের মাইজটা খেয়ে ফেলে। মনে করেন একটা ধান গাছ, সেটা ভিতরের কচি যেটা মাইজ, সেটা গোড়ার দিকে কেটে দেয়। এই গোড়ার দিকে কেটে দিলে ওই ইটার ভিতর থেকে যে পাতাটা বের হয়, কচি পাতাটা, সেটা সাদা হয়ে যায় এবং মরে যায়। এই যে সাদা হয়ে যায় বা মরে যায়, ভিতরের যে মাছটা খেয়ে ফেলো, সেই জন্য এটাকে বলা হয় মাজরা পোকা। আর এটা যেহেতু আপনার ভিতরে ডিগ পাতা ইংরেজি হচ্ছে ফ্লাগ লিফ, খেয়াল করেন, ডিগ পাতা ইংরেজি হচ্ছে ফ্লাগ লিফ। ধান খেতে আপনারা একটা তথ্য বলে রাখি, ধান গাছে ধানের ওই যে ডিগ পাতা যেটা ফ্লাগ লিফ যেটা, ওইটাই কিন্তু পেনিকেলের মধ্যে আপনার সব নিউট্রিয়েন্ট সাপ্লাই করে। একটা পেনিকলের মধ্যে যত নিউট্রিয়েন্ট আছে সব সাপ্লাই করে ফ্ল্যাগ লিফ। ফ্ল্যাগ লিফ যতদিন গ্রিন থাকবে, ততদিন ওটাতে সালোক সংশ্লেষণ হবে এবং ধান গাছ ততদিনই হবে, মানে ধান গাছের ওই দানাগুলো তত পুষ্ট হবে। এখন যে গাছের ফ্ল্যাগ লিফ দ্রুত শুকায় যায় বা মরে যায় বা হলুদ হয়ে যায়, সেই গাছে আপনার উৎপাদন কম। আপনার আমাদের যত হাইব্রিড ভ্যারাইটি আছে, হাইব্রিড ভ্যারাইটি গুলোর ওই ফ্ল্যাগ লিফটা একেবারে ধান একেবারে ইয়ে হয়ে যাওয়ার পর, শুকায় যাওয়ার পর পর্যন্ত ফ্ল্যাগ লিফ আপনার ইয়ে থাকে, গ্রিন থাকে। এটা একটা কিন্তু অনেক বড় ব্যাপার, এটা মাথায় রাখবেন। ফ্ল্যাগ লিফ অর্থ হচ্ছে দিক পাতা, তার মানে সাদা শীষ, মরা শীষ, হোয়াইট হেড, এই সব কিছুর যদি কথা হয়, তাহলে এটা হয় মাজরা পোকার মাধ্যমে। দমন ব্যবস্থা এটা তো আপনারা একটু পড়ে রাখবেন, দমন ব্যবস্থাগুলো। আপনারা এখানে অনেক সময় ইয়ে করে যে এই পোকার কোন স্টেজটা
আক্রমণ করে ক্ষেতের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে আক্রমণ করে। কোনোটার ক্ষেত্রে লার্ভা আক্রমণ করে, কোনোটার ক্ষেত্রে নিম্ফ আক্রমণ করে, কোনোটার ক্ষেত্রে অ্যাডাল্ট আক্রমণ করে। যেমন ধরেন, আপনাকে যদি বলে যে ইএম আছে, যেটা আমরা বললাম গান্ধি পোকা, গান্ধি পোকা কিন্তু লার্ভা অ্যাটাক করে না, গান্ধি পোকা কিন্তু মেচিউর পোকায় অ্যাটাক করে। আবার যদি আপনাকে বলে যে এই যে রাইস গল মিস, এটা কিন্তু আপনার এই করে আপনার এই পোকা আক্রমণ করে আপনার লার্ভা। হ্যাঁ, সিলভার শুট হয়, অনিয়ন শুট হয়, মানে পাতাটা পেঁয়াজের পাতার মতো হয়ে যায়। গল মিচ বা যেটা ওরসিওলিয়া অরাইজি, সেটা আপনার যখন আক্রমণ করে পেঁয়াজের পাতার মতো হয়ে যায়। সো এই জিনিসগুলো আমাদের খুব সহজ করে একটু পড়তে হবে। এগুলো আছে পামরি পোকা আছে, ডিক্লা ডিসপা আর্মিজারা, যাকে বলছিলাম ডিক্লা ডিসপা আর্মিজারা বানান ভুল হয়েছে, তারটা ঠিক আছে, কারণ বানানটা এরকমই দেখলাম। সো এই জিনিসটা খুবই আসে। পামরি পোকার সাইন্টিফিক নেম, রাইসিসপার নেম, বা মাজরা পোকা আর পামরি পোকা, এই দুইটা হচ্ছে মোস্ট কমন এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইনসেক্ট অফ রাইস। আমরা কিন্তু, আপনারা অনেক ভাববেন যে ভাইয়া তো এন্টোমোলজি ক্লাস করায় নাই বা এন্টোমোলজিতে এখনো পড়ি নাই, দেখেন এন্টোমোলজি কিন্তু অনেক জিনিসই আমরা রাইসে পড়ে ফেলতেছি। সো এই জিনিসগুলো দেখে রাখবেন। এখন দেখেন রাইস হিসপার কোন স্টেজটা আক্রমণ করে, দেখেন এক একটা কিন্তু কোনোটা লার্ভা আক্রমণ করতেছে, কোনোটা অ্যাডাল্ট আক্রমণ করতেছে। পূর্ণবয়স্ক পামরি পোকার গায়ের রং কালো, পেটে কাটা আছে, তাদের কিরাগুলো, কিরা মানে হচ্ছে নিম্ফ গুলো, উভয় ধান গাছের জন্য ক্ষতি করে। এখানে ইংলিশ বাংলা মিক্স করার কারণে এই যে অবস্থা হয়েছে। তো চুঙ্গি পোকা এরকম সবগুলোর ক্ষেত্রে আপনারা লিখে লিখে রাখবেন, দেখে রাখবেন। এগুলো আপনার লেদা পোকা, শীষ কাটা লেদা পোকা, ইংরেজি নামটা কি, বাংলা নাম কি, এই যেমন লং হর্ন ইয়ে। এখানে এই বইটার মধ্যে সব পোকার ডিটেল তথ্যটা আছে। বাদামি ঘাস ফড়িং, এগুলো আপনারা দেখে রাখবেন, কোনটা কি করে, কোনটার সিমটম কি। হপার বার্ন, ছাত্রা পোকা যেটা মিলি বাগ বলা হয়, এটা কিভাবে আক্রমণ করে। সো এগুলো দেখে রাখলেন, তাইলে আমরা গেলো এতক্ষণ গেল পোকা। এখন যদি আপনাকে কেউ বলে যে গুদামজাত মানে ধান যখন সংরক্ষণ করা হয় তখন দুইটা পোকার নাম লেখেন, তখন আমরা খুবই কনফিউজড হয়ে যাই যে ধান ক্ষেতের পোকার নাম আর ধান স্টোরড গ্রেন পেস্ট এটা কিন্তু আলাদা। স্টোরড গ্রেন পেস্টের ক্ষেত্রে রাইস উইভিল হয়, তারপরে দেখেন রাইস গ্রেন বোরার হয়, অ্যাঙ্গুইসমস গ্রেন মথ হয়। তো এগুলার সাইন্টিফিক নেম সহ অন্তত দুইটা হলেও আপনি শিখে রাখবেন। হ্যাঁ, এটা দেখা লাগবে। তো ইঁদুর নিয়ে কথা হয়েছে গতকালকে, এগুলো আধুনিক ধানের চাষ বইতে অনেক কিছুই আছে। এইবার এতক্ষণ পড়ছি আমরা পোকামাকড়, এবার পড়বো আমরা এই রোগ বালাই। দেখেন রোগ বালাইয়ের মধ্যে আমাদের ধানের মেজর রোগগুলোর মধ্যে টুংরো নিয়ে কথা হয়েছে, টুংরো কিভাবে ছড়ায় কথা হয়েছে, পাতা পোড়া মানে লিফ ব্লাইট, ফুল পোড়া হচ্ছে শীত ব্লাইট। আমি অলরেডি আজকে প্রশ্ন করছিলাম শীত ব্লাইটের কোন স্টেজে করে। ব্লাস্ট বাংলাদেশে সবচেয়ে ধানের এই মুহূর্তে সবচেয়ে দুইটা রোগ প্রমিনেন্ট, এক হচ্ছে ব্লাস্ট আর একটা হচ্ছে বিএলবি। এই দুইটা রোগ সবচেয়ে প্রমিনেন্ট, ব্লাস্ট আর বিএলবি। আর পোকার মধ্যে হচ্ছে বিপিএস কারেন্ট পোকা, যেটা এটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। আর মাজরা পোকা, কারেন্ট পোকা মাজরা পোকা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। আর রোগের ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে আপনার লিফ ব্লাইট, আর হচ্ছে বিএলবি ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, আর হচ্ছে ব্লাস্ট। ব্লাস্ট কয় রকমের, ব্লাস্ট কিভাবে হয়, ব্লাস্টের প্রতিকার কি, একেবারে সবকিছু শিখে রাখতে হবে। হ্যাঁ, আর বাকি জিনিস যেগুলো আছে সেগুলো তো আমি বললামই এখানে। আর একটু করে আপনার ইয়ে করে রাখবেন, এই যে মানে গাছের যে অবস্থায় আক্রমণ করে, কোন স্টেজে আক্রমণ করে, এটা একটু দেখে রাখবেন। সো এই এই মোটামুটি আমাদের রোগের বাহক। এই যে টুংরো রোগটা বাহন করে সবুজ পাতা ফড়িং বা ঘাস ফড়িং, সেটা হচ্ছে নিমফিওটেটিক্স ভাইরিসেলস। সো এই জিনিসগুলো একটু দেখে রাখলে আমাদের মোটামুটি ব্লাস্টের হয়। ব্লাস্ট নিয়ে কিন্তু একটা আলাদা লিফলেট দিব, এটা এই বই থেকে পড়েন না, ওটা আরো লেটেস্ট। ব্লাস্টের লেটেস্ট একটা লিফলেট আমাদেরকে দিব। ব্লাস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ব্লাস্ট নিয়ে একটা না একটা প্রশ্ন সব চাকরির পরীক্ষায় মানে হয়। কারণ ব্লাস্ট মানে ভাইয়া রিসেন্টলি বাংলাদেশের জন্য ব্লাস্ট খুবই 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 একেবারে একটা জটিল একটা রোগ। এই হচ্ছে মোটামুটি আমাদের ধান চাষের সমস্যা। এরপরে হচ্ছে যে উইড রিলেটেড কিছু প্রশ্ন আছে, এটা খুব সহজ। এই লিফলেটটা আপনাদেরকে আমি আজকে গ্রুপে দিয়ে দিব, তো আপনারা এই লিফলেটটা পড়ে নেবেন। সো আমরা যদি এইখান থেকে একটু বের হই, আহ, এই বের হওয়ার পর আমাদের ওকে, একটু একটা ফাইল ক্লোজ হতে একটু প্রবলেম করতেছে, একটু প্লিজ। ওকে, আমরা আমরা একটু, আমাকে একটু সময় দিবেন, আমরা আরেকটা ইয়েতে যাব। তারপরে ওই একটা একটা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদের সাথে আবার আমি উম, আমি আপনাদেরকে একটু আগে বলতেছিলাম, আপনারা কি একটু আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কথা বল। হ্যালো।
আমার সাথে জি আর ভাই, দেখা আমরা যাইতেছে। জি স্যার। 17 মিনিট ক্লাস আছে আজকে, এই 17টা মিনিট ক্লাস করেন, তারপরে ঈদ টিদ করে আপনার আনন্দ ফুর্তি করে একেবারে সুখের সাগরে ভেসে যাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আজকে একটু কষ্ট করেন প্লিজ। আচ্ছা, আপনারা সবাইকে বলে রাখি, যখন যে চাকরির পরীক্ষা দিতে যাবেন, যে চাকরির পরীক্ষা দিতে যাবেন ওই চাকরির জন্য অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন শুধু ওই ওয়েবসাইটেই আছে। এখন ওয়েবসাইটে কোথায় তথ্য আছে খুঁজেই পাই না আমরা। দেখেন, আমরা যদি পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে যাই, তাহলে বিনা সংক্রান্ত ভূমিকা, বিনা সম্পর্কে এগুলো অনেক তথ্য এখানে আছে। তারপরে বিভিন্ন বিনার বিনার অর্জন ও সাফল্য দেখেন, বিনার অর্জন সাফল্য যদি আপনি পড়তে যান তাহলে দেখবেন এখানে বিনা কি কি ভ্যারাইটি আবিষ্কার করছে। দেখেন, ধান 26টি, কোনটা আউশ ধান, আমন ধান, বোরো ধান, তারপরে গম একটি, তেল জাতীয় ফসল একটি, ডাল জাতীয় ফসল 41টি। এখন আপনি বলতে পারেন যেগুলোকে আমার মুখস্থ করতে হবে, না এগুলো মুখস্থ করতে হবে না, কিন্তু আপনি একটু জেনে রাখবেন যে বিনা কিভাবে কি কি আবিষ্কার করতেছে। হ্যাঁ, তো আপনার কি কি প্রযুক্তি বিনার আছে, এই বিনার আপনার স্পেসিফিক কোন গবেষণাগুলো বাংলাদেশে সমাদৃত, যেমন ধরেন বিনা থেকে যে আপনার ভ্যারাইটি বের হয়েছে, এই যে আপনার বিভিন্ন কম্পোস্ট বা বায়ো ফার্টিলাইজার, এগুলো কিন্তু ট্রাইকোডার্মা ফার্টিলাইজার, বায়ো ফার্টিলাইজার, এগুলো কিন্তু আমাদের খুবই খুবই আমাদের ইম্পর্টেন্ট। তো এটা একটু দেখে রাখতে হবে। এবার আমরা ওয়েবসাইটে আপনার উদ্ভাবিত জাত সমূহ দরকার, দেখেন বিনা থেকে উদ্ভাবিত জাতগুলোর মধ্যে বিনা ধান 26 পর্যন্ত বের হয়েছে। তাহলে বিনা ধান 26 হচ্ছে একটা লেটেস্ট ভ্যারাইটি। ভাবি একটু বসেন, আমি 10 মিনিট আছি আর হাতে। এই যে এই ভাবি আসছে, একটু বসতে আমি 10টা মিনিট একটু ক্লাস নিচ্ছি একটা। সো আমাদের যে ইয়েগুলো আছে, যতগুলো ভ্যারাইটি আছে, লেটেস্ট ভ্যারাইটি, এই লেটেস্ট ভ্যারাইটি গুলো আমাদের একটু দেখে রাখতে হবে। এটা আসে আমাদের এই চাকরি পরীক্ষাগুলোতে, যেমন যে ভ্যারাইটি গুলো পপুলার, আমাদের কিন্তু সব ভ্যারাইটি পপুলার না। বিনা থেকে যে ভ্যারাইটি গুলো বেরিয়েছে তার মধ্যে বিনা সাত খুবই পপুলার। এটা ছিল একটা আগাম জাত বলা হয়তো। কেন আগাম জাত আমরা জানি যে, আমি আপনাদেরকে বলছি, আমন মৌসুমে, খেয়াল করেন, আমন মৌসুমে শেষের দিকে বাংলাদেশের উত্তরবঙ্গে মঙ্গা তৈরি হয়। কেন হয়? কারণ সবার হাতে খাবার নাই। যেহেতু খাবার নাই, তখন আমাদের খাবার লাগবে। খাবারটা আসবে কোত্থেকে? তখন যদি আমরা আর্লি ভ্যারাইটি করি, তাহলে হারভেস্ট করে আমরা কিন্তু খাবার পেয়ে যাব। সো বাংলাদেশে খুবই পপুলার একটা ভ্যারাইটির মধ্যে আছে এই বিনা ধান 7। তো বিনা ধান 7-এর বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা দেখেন, বিনা ধান 7-এর জীবনকাল হচ্ছে মাত্র 115 থেকে 120 দিন। এখন দেখেন, আপনি বিনা ধান 7-এর কোন তথ্যটা শিখতে হবে? সিম্পলি এই তথ্যটাই শিখতে হবে যে বিনা ধান 7-এর জীবনকাল কতদিন। তাহলে এই বিনা ধান 7-এর ভ্যারাইটিটা আপনি জেনে রাখেন। এবং বাংলাদেশের প্রথম লবণাক্ততা সহিষ্ণু জাতগুলোর মধ্যে বিনা ধান 8টা কিন্তু খুব মানে পপুলার জাত ছিল, মানে প্রথম দিকে লবণাক্ত সহিষ্ণু জাত। দেখেন, এই লবণ সহিষ্ণু 8, এটা 8 থেকে 10 ডিএস/মিটার। তার মানে আমরা ব্রিড যেরকম লবণাক্ত সহিষ্ণু জাতগুলো দেখবো, বিনার ইয়েটাও দেখবো, জাতগুলো দেখবো। ঠিক আছে, এই আর কি। এইবার অন্য জাতগুলো দেখেন, এখানে একটু করে দেখে রাখলে আপনার কিন্তু, দেখেন আপনাকে বললো বাংলাদেশের মসুরের 2টা জাতের নাম লেখেন। আপনি খুব চোখ বন্ধ করে বিনা মসুর 1, বিনা মসুর 3, বিনা মসুর 4, দেখেন এখানে বিনা এবং মসুরের মাঝখানে কোনো স্পেস নাই। স্টাইলটা দেখে রাখবেন, কিন্তু এখানে আবার একটা হাইফেন আছে, এই স্টাইলটা দেখে রাখবেন, এই জিনিসটা দেখে রাখবেন। বিনা ছোলা 11, বিনা ছোলা 8, তারপরে বিনা পাট শাক, তারপরে এই এই ভ্যারাইটি গুলোর নাম যদি আপনি দেখে রাখতেন। আপনাকে দেখতে পাচ্ছেন? জি জি ভাই, স্যার। দেখা যাচ্ছে। ওকে। তারপরে মুগের ক্ষেত্রে বিনা মুগ 5, বিনা মুগ 8, মাস খেলায় বিনা বিনা মাস। এই যে এটা কার্সরটা একটু চলে যায় এখানে করলে। বিনা সরিষা। এখানে বিনা চীনা বাদামটা খুব পপুলার, একটা লেবু বের করছে বিনা লেবু, এটাকে বলে সিডলেস লেবু। বাংলাদেশে একটা লেবুর একটা জাত যেটা হচ্ছে আপনার মানে কোনো বীজ নাই ভিতরে, সেটা হচ্ছে সিডলেস লেবু বলা হয়। তো এই ইয়ে বিনা সয়াবিন, বিনা সয়াবিনটাও খুব পপুলার, বিশেষ করে ইয়ের দিকে আপনার আম, লক্ষ্মীপুর, নোয়াখালী এইদিকে সয়াবিন হয়। একটু কথা প্রসঙ্গে বলে রাখি, বাংলাদেশে যে সয়াবিন উৎপন্ন হয় সেই সয়াবিন থেকে কিন্তু তেল হয় না। আমাদের দেশের সয়াবিন তাহলে কই যায়? আমাদের দেশের সয়াবিন মূলত পোল্ট্রি ফিড এবং ফিশ ফিডের এই যে আপনার কেরিয়ার মেটেরিয়াল হিসেবে এটা ব্যবহার হয়। তার মানে আমরা যে সয়াবিনটা এই বাংলাদেশে উৎপন্ন হচ্ছে, এটা দিয়ে মূলত আমরা ফিশ ফিড, পোল্ট্রি ফিড উৎপন্ন হচ্ছে। এটা দিয়ে কিন্তু কখনোই তেল হয় না। বাংলাদেশের সয়াবিন উৎপাদনের জন্য যে টেকনোলজি দরকার সয়াবিন তেল উৎপাদনের জন্য, সেটা বাংলাদেশের নাই। বিশ্বের গুটি কয়েক দেশে সয়াবিন তেল উৎপাদনের জন্য টেকনোলজি আছে।
সো তাহলে আমরা সয়াবিনটা কেন করি? কারণ আমাদের ব্যাপক ডিমান্ড এই সয়াবিনের, সয়া প্রোটিন আমরা পাই, মানে গরু মুরগি মাছকে আমাদের এগুলো খাওয়াইতে হয়। আর তাহলে সয়াবিনটা আমাদের কোন অঞ্চলের জনপ্রিয়? বাংলাদেশের লবণাক্ততা অঞ্চলে সয়াবিনটা খুব সহজেই হয়। হ্যাঁ, সয়াবিনটা যেহেতু যে আপনার লিগুমিনাস ক্রপ, কারণ এটা পট বা লিগিউম আছে, এটা আপনার এটা কিন্তু নাইট্রোজেন অ্যাড করে ইয়েতে। তো এই জিনিসগুলো আপনারা খুব ছোট করে দেখে রাখবেন, তাহলে আপনি বিনার ওয়েবসাইট থেকে আপনারা এই জিনিসগুলো যদি দেখে রাখেন, তাহলে আপনার কিন্তু মোটামুটি বিনা নিয়েও আপনি একটা ভালো আপনি আইডিয়া পেয়ে যাবেন। তারা কিছু ভ্যারাইটি ডেভেলপ করছে, ভ্যারাইটি গুলো আপনারা একটু দেখে রাখবেন। সো বিনা নিয়ে আমরা একটু করলাম। ব্রির ক্ষেত্রে আপনার দেখেন, আপনি আধুনিক ধানের চাষ বইতে, আধুনিক ধানের চাষ বইতে কিন্তু সর্বশেষ জাতগুলো নাই। সরি, সর্বশেষ জাতগুলো নাই। তো সর্বশেষ জাতের জন্য আপনাকে কি করতে হবে? এই দেখেন, উদ্ভাবিত ধানের জাত সমূহ, তারা কয়টা আউশ ধান করছে, তারা কয়টা ধান করছে, সব আসছে। এবং এখানে কিন্তু সর্বমোট 127টা জাত তারা আবিষ্কার করছে। এই যে এইখানে গেলে আপনি পাবেন। এবং এখানে তো আপনারা এই যে ইয়ের ক্ষেত্রে আপনার দেখেন, আমি একটু যদি হোমে যাই, হোমে গেলে দেখা যাবে উম, এই যে প্রকাশনা, হ্যাঁ প্রকাশনা এবং বার্ষিক প্রতিবেদন, হ্যাঁ প্রকাশনা মানে লিফলেট, লিফলেট গুলো এই জায়গায় থাকে, এই সেকশনের মধ্যে, প্রকাশনের মধ্যে, বিস্তারিতের মধ্যে দেখেন প্রচুর লিফলেট আছে। এই লিফলেট গুলো যদি আপনি পড়েন, তাহলে আপনি মানে একবারে বস হয়ে যাবেন। আমার আপনার কিছু পড়ানো লাগবে না, আমি জাস্ট আপনাদেরকে শিখিয়ে দেবো। দেখেন বই আছে 149টি, বুকলেট, লিফলেট 100 ইয়েতে এগুলা। এখন কি আমি জার্নাল পড়বো? না, জার্নাল পড়বো না। ফোল্ডার পড়বো? পড়বো না। সম্প্রসারিত উপকরণ পড়বো না। ব্রোশিউর পড়বো? পড়বো না। আমি মূলত পড়বো বই আর বুকলেট, হ্যাঁ, আর এই লিফলেট বা বুকলেট, হ্যাঁ। তাহলে আমি যদি আপনার এই যে দেখেন এখানে, আমি আপনাদেরকে আধুনিক ধানের চাষ বইটা যেটা দিছি, এটা কিন্তু এখানে আছে। ধান চাষের সমস্যা, এটা আরো লেটেস্ট ভ্যারাইটি, এটা এখানে আছে, আপনার ডাউনলোড করে রাখবেন। আর এইখানে দেখেন আপনার এই যে যত লিফলেট গুলো বের হয়, হাওর অঞ্চলে নির্বিঘ্নে বোরো ধান চাষে করণীয়, বোরো ধানের চাষ ব্যবস্থাপনা, এগুলো আপনারা পড়ে রাখবেন। তাহলেই আপনারা একেবারে আপনারা লেটেস্ট ইনফরমেশনটা পাবেন এবং ভুল করার সম্ভাবনা কম। তাহলে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি কি কি জায়গায় আমাদের ফোকাস করতে হবে? আমাদের ওয়েবসাইট দেখে পড়তে হবে। আপনি আজকে বাড়ির ভাইভাতে যেতে যাবেন, বাড়ির রিসেন্ট ভ্যারাইটি গুলো, বাড়ি কোন কোন ভ্যারাইটি ডেভেলপ করছে, সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। সো আমি একটু এখানে একটু ইয়ে করি, শেয়ার স্টপ করি। ওকে। তো উম, আমি আজকে অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আপনাদের কথা শুনি নাই। এই আমার ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, একটু যদি আপনাদের ইয়ে করতাম, যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম। উম আনিকা, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন? স্যার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আপনি তো জানেন যে আপনার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন ধরনের ফসলের জাত উদ্ভাবন করে, করে কিনা? জি স্যার। হ্যাঁ, একটা এরকম আপনার বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবন করছে, এরকম একটা পপুলার কোন একটা জাতের নাম বলেন যেটা আপনার বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবন করছে। স্যার একটা শুনছিলাম হচ্ছে ওই যে সাউ পেরিলা, ওইটা শুনছি। আর আর অন্য কিছু আর জানি না। এই যে আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার স্টাইলটা খুবই পোর, মানে খুবই বাজে। স্যার একটা শুনছিলাম সাও পেরিলা, এটা কি আপনি শুনছেন? স্যার আমাদের এখান থেকে সাও পেরিলা নামে একটা জাত আছে, বাট অন্যগুলো স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না। এটা হবে স্মার্ট অ্যান্সার? স্যার একটা শুনছিলাম, মানে একেবারে খুব, মানে কোত্থেকে আকাশ থেকে পড়ছে আপনি জানলেন না। তাহলে সাও পেরিলা জিনিসটা কি, এটা সম্বন্ধে আপনাকে একটু জানতে হবে। আপনার বিশ্ববিদ্যালয় থেকে যে ছাদগুলো উদ্ভাবন করা হচ্ছে, এটা সম্বন্ধে যদি আপনি না জানেন, তাহলে এর চেয়ে বড় বড় ব্যর্থতা কি বলেন তো? আমার কথা বুঝতে পারছেন আনিকা? জি স্যার। রিফা কোথায় পড়াশোনা করেন, রিফা? স্যার রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি থেকে কি কোনো জাত আবিষ্কার করা হয়েছে এখনো পর্যন্ত? আর অ্যাগ্রোনমি থেকে একটা হয়েছে যেটার নাম দিয়েছিল রাবি অন। আচ্ছা, আপনাদের এখান থেকে একটা টেকনোলজি প্রথমে করা হয়েছিল, যদিও ওটা খুব ফিজিবল টেকনোলজি না, যে আপনার টমেটো গাছে আর আলু গাছ এবং টমেটো গাছ একসাথেই আপনার ইয়ে করে আপনার করা, এটাকে কোন স্যারের জন্য করছিল এটা? সম্ভবত গিয়াস স্যার, গিয়াস উদ্দিন স্যার। হ্যাঁ, তাহলে এখানে যদি আপনাকে বলে যে, আপনাকে এটার ক্ষেত্রেই বলা হয় যে আলু গাছ আর টমেটো গাছ কিভাবে একসাথে করা যায়, কেন করা যায়, উত্তর কি দিবেন?
স্যার শঙ্করায়নের মাধ্যমে। না, আপনার প্রথম অ্যান্সারটা হবে যে আলু গাছ এবং টমেটো গাছ একসাথে চাষ করা যায়। এটার মেন মেন কারণ হচ্ছে যে দুইটা আপনার একসাথে গ্রাফটিং করে করা যায়, কম্পাটেবল করা যায়, কারণ হচ্ছে যে দুইটা একই ফ্যামিলির, সোলানেসি ফ্যামিলির। এই জিনিসগুলো অ্যান্সার করতে হবে এইভাবে, স্মার্টলি অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তো আশিসের বিশ্ববিদ্যালয় কোনটা, আশিস? আমার হচ্ছে পটুয়াখালী পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আচ্ছা আচ্ছা। তো পটুয়াখালী থেকে কি কোনো জাত বের করা হয়েছে? স্যার এমনিতে তো জাত বের করা হয় নাই, তবে স্যার হর্টিকালচারে কিছু পিএসটিউ ব্লাতি গাব এইগুলা হচ্ছে স্যার ইয়ে করা হয়েছে, যেহেতু স্যার লবণ ওইটা তো স্যার মেইনলি স্যালিনিটি এরিয়া আর হুম। ওয়াটার লগিং কন্ডিশনটা খুব ভালোভাবেই এফেক্ট করে। তো ওইখানে স্টিল নাও স্যার কোনো ধরনের ওইভাবে স্যার পিএইচডি মানে হর্টিকালচারের বাদে অ্যাগ্রোনমিতে এখন অ্যাগ্রোনমি বা জেনেটিক্সে ওইভাবে কোনো কিছু এখনো মানে আসলে উদ্ভাবন করা হয় নাই। জাস্ট হর্টিকালচারে কিছু ব্লাতি গাব আছে, কিছু পিএইচডি চেরি টমেটো এইগুলা স্যার উদ্ভাবন করা হয়েছে স্যার। ওকে, নাইস, ভেরি, আপনার অ্যান্সারটা শুনে আমি খুশি হলাম। ওয়ে অফ টকিং ইজ ভেরি নাইস, এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি কিভাবে কথা বলছেন এটা খুবই ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ, আমরা আজকে ক্লাস করলাম তাহলে। আপনারা কি চান, ঈদের আগে একটা ক্লাস করতে চান, কালকে আগামীকালকে, নাকি ঈদের পরে ক্লাস করবেন? স্যার আগামীকালকে আরেকটা ক্লাস করতে চাই। আহ অন্যরা কি বলে, কেউ কি অপোজ করতে চায়? আচ্ছা, যদি অপোজ না করে আমি একটু মানে এটা কমিটমেন্টটা দিব আপনাকে কালকে, মানে আজকে রাতে জানাবো বা কালকে সকালে আপনাদেরকে ইনফর্ম করবো যে কালকে রাতে ক্লাস হচ্ছে। হ্যাঁ, আমরা ক্লাস করে ফেলি। দেখেন আমাদের এই সুযোগটা দেখেন, এই যে ছুটির মধ্যে যদি আমরা ক্লাস করতে না পারি তাহলে আর কখন করতে পারবো? বরং তো এই ছুটির মধ্যে আমরা ক্লাস করে শেষ করে নাও বা আগানো উচিত। আমাদের তো আগাইতে হবে, এরপরে স্কুলে আবার যখন আবার ভার্সিটি যাবেন তখন পরীক্ষা, ক্লাস, আপনার ব্যস্ততা, অ্যাসাইনমেন্ট, নানান ব্যস্ততা আছে। অনেকে আমার কাছে সেমিস্টারের মানে বলছে যে স্যার সেমিস্টার পরীক্ষা। আমি নিশ্চিত এখন কোনো পরীক্ষা নাই, কিন্তু তারা এখন ক্লাসে নাই। অতএব আমি ক্লাস মিস দেওয়ার পক্ষপাতী না। আজকে এই যে এই মুহূর্তে 7 জন ক্লাস করতেছে, তো 7 জন ক্লাস করতেছে, আমি কালকে যদি নেই হয়তো বা 5 জন করবে বা 2 জন, একজন কম করবে বা বেশি করবে। একজন কম বা বেশি সমস্যার জন্য আমার কিন্তু ক্লাস বন্ধ রাখা ঠিক হবে না। চেষ্টা করি আমরা কালকে যদি পারি একটা ক্লাস নিব। তো যাই হোক, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আমরা কালকে ক্লাস নিব কি নিব না এটা গ্রুপে জানাবো। আপনারা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পড়ে দেবেন। আমি আজকে কিন্তু অনেকগুলা মেটেরিয়াল দিচ্ছি, আধুনিক ধানের চাষ, ধান চাষের সমস্যা প্রতিকার, করণীয়, তারপরে কিছু লিফলেট দিয়েছি এবং 2টা ওয়েবসাইটের কথা বলছি, ব্রির ওয়েবসাইট এবং হচ্ছে বিনার ওয়েবসাইট। এখানে অসংখ্য তথ্য আছে। এই তথ্যগুলো আপনাদের নিজ দায়িত্বে পড়ে ফেলতে হবে। যদি আপনারা এটা না পড়েন তাহলে কিন্তু আপনারা ভালো করতে পারবেন না এবং অ্যাপ্লাইড নলেজ আপনাদের থাকবে না। আপনারা ইউনিভার্সিটিতে সাবজেক্টিভ যেসব নলেজ পড়েছেন সেই সব নলেজে কোনো কাজ হবে না। অনেক, হ্যাঁ কাজ হবে না এটা ভুল বলতেছি, অনেক কাজ হবে, কিন্তু আরো বেশি কাজ হবে যদি আপনারা এই অ্যাপ্লাইড ফিল্ডের নলেজগুলো রাখেন। সো আপনারা প্লিজ এই জিনিসগুলো রাখবেন। প্লাস হচ্ছে যত এই যে ইয়ে করলাম যে সব তথ্য পড়তে যায় সারাবেলা করে ফেলবেন, আমাকে দেখাই নেবেন যে কি পড়বেন কি পড়বেন না, এবং আমি কিন্তু আপনাদের বোঝাই দিচ্ছি কোন জিনিসগুলো আসে, ওই জিনিসগুলো ফোকাস করবেন। সো এইভাবে আমরা পড়াশোনা করে আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো। আর আপনারা ওই যে আমি যে জিনিসগুলো দিচ্ছি এগুলো খুব আহামরি জিনিস না, এগুলো ঈদের মধ্যে বসে বসে পড়ে ফেলা যায়। বাংলা তথ্য, কোন ধান কোন জাত, কোন ধানের কি ভ্যারাইটি, কোনটার কি সমস্যা, সাইন্টিফিক তথ্য কিন্তু এরকম না। আপনাকে ডেফিনেশন মুখস্থ করতে হয়, প্রসিডিওর মুখস্থ করতে হয়, মেকানিজম, ফ্লো চার্ট এরকম মুখস্থ করতে হয়, সেরকম না। আপনি জাস্ট টু দা পয়েন্টে ছোট ছোট কিছু ইনফরমেশন আপনি মুখস্থ করছেন, সেভাবে করলেই আপনি কিন্তু আগাইতে পারবেন। আমরা একটু আগাইতে থাকি, তারপরে দেখবেন একসময় আমরা গুছাইতেও পারবো। সো আমরা আজকে ক্লাস শেষ করতেছি, কালকে ক্লাস হবে কিনা আমরা ইনশাল্লাহ গ্রুপে জানাবো। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।